ঘন্টা অতিবাহিত অবরুদ্ধ বিহারের গয়া পাটনা সহ একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশন। ঘটনা, আজ বিহারে একটি সরকারি চাকরির পরীক্ষা ছিল। সেই পরীক্ষার নির্ধারিত সময়ে প্রায় 3 ঘন্টা পরে ট্রেন এসে পৌঁছায় পাটনা স্টেশনে, যার ফলে পরীক্ষা হাতছাড়া হয় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর। আর সেই পরীক্ষা হাতছাড়া হওয়ার ফলে তাদের সেই ভবিষ্যৎ নষ্ট হওয়ার ফলে পরীক্ষা বাতিল ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে রেল অবরোধ শুরু করে সেই পরীক্ষার্থীরা। পরবর্তীতে তাদের সেই আন্দোলনে অংশগ্রহণ করে আরও ছাত্র যুবকরা, যার ফলে বর্তমানে খবর পাওয়া যাচ্ছে গয়া পাটনা সহ একাধিক রেল স্টেশনে রেল ভাঙচুর হয়েছে এবং সেই আন্দোলনের পরিধি বা আঁচ বর্তমানে গয়া পাটনা স্টেশন ছাড়িয়ে পাটনা শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর ঠিক তার উল্টো দিকে দিল্লিতে আজ দল ভাঙিয়ে 20 জন সাংসদ যোগদান করিয়ে ক্ষমতা মজবুত করতে পেরে ক্ষমতাসীন সরকার মহোৎসব পালন করছে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। জানেন, আমি কয়েকদিন আগে জার্মানির ইতিহাস পড়ছিলাম। তো সেই জার্মানির ইতিহাস পড়তে গিয়ে দেখলাম নাৎসি সাম্রাজ্য, হিটলারের নাৎসি সাম্রাজ্য পতনের আগে নাকি দলে দলে ইহুদিরা নাৎসি বাহিনীতে যোগদান করেছিল। ঐতিহাসিকরা বলছে বা লিখে গেছে, সেখানে কেউ প্রাণের ভয়ে বা কেউ ওই হিটলারের অপ্রতিরোধ্য শক্তি দেখে দীর্ঘমেয়াদী ক্ষমতার সঙ্গে গা ভাসানোর জন্য নাৎসি বাহিনীতে, ইহুদি হয়েও নাৎসি বাহিনীতে যোগদান করেছিল। যদিও তার কয়েক বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মিত্রশক্তি ছিল, সেই মিত্রশক্তির আক্রমণে হিটলারের সাম্রাজ্যের পতন হয়, তা আপনারা জানেন। আর ঠিক সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি কি আমরা আমাদের এই বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে দেখতে চলেছি। কারণ একদিকে যখন ভারতবর্ষের বর্তমান ক্ষমতাসীন সরকারের স্বৈরাচারিতা দেশের জনগণকে ত্রস্ত করে তুলেছে, যখন দ্রব্যমূল্য বৃদ্ধি, অসহিষ্ণুতা দেশের জনগণের নামিশ্বাস তুলে ফেলেছে, ছাত্র যুবকরা রাস্তায় নামছে, ঠিক তখন এই ভারতবর্ষের এক অংশের রাজনৈতিক কারবারিরা, রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বা এই ক্ষমতাসীন সরকারের সঙ্গে গা ভাসাতে ক্ষমতাসীন সরকারের পক্ষে যোগদান করে তাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছে। আর যা দেখিয়ে বর্তমান ভারতবর্ষের শাসক দল দীর্ঘমেয়াদী ক্ষমতার স্বপ্ন দেখছে। জানি না বর্তমানে এই ভারতবর্ষের ইতিহাসে জার্মানির পুনরাবৃত্তি হবে কিনা বা সেই পুনরাবৃত্তি দেখা যাবে কিনা, কিন্তু এটা জানি মহাভারতের যুদ্ধে একটা অংশে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল অর্জুন কৌরব পক্ষের বিরাট শক্তি দেখে, যে হে মাধব, কৌরব পক্ষের এত শক্তি, এত বড় বহর, তাহলে কি এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো? সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর করেছিল অর্জুনকে, বলেছিল যে ওরা সংখ্যায় অনেক বেশি, ওরা শক্তিতে অনেক বেশি, কিন্তু জয় আমাদের হবে পারত। কারণ ওরা সংখ্যায় বেশি হলেও, ওরা শক্তিই বেশি হলেও ওরা অধর্মের পথ অবলম্বন করেছে। আর অধর্মের পথ যারা অবলম্বন করে, পরাজয় সেখানে আগিয়ে আসে। আর যারা ধর্মের পথে থাকে তাদের জয় যুগে যুগে। দেশের অর্থনৈতিক সংকট চরম সীমায়, বেকারত্ব সর্বকালের রেকর্ড ছাপিয়ে গিয়েছে, জ্বালানির সংকট দিন প্রতিদিন বাড়ছে, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, পরিষেবা, হাসপাতালের পরিষেবা ব্যর্থ, দিনের পর দিন রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করে ফ্রান্সে উড়ে গিয়ে সেখানে মুজরা ডান্স দেখছে। ঠিক যেন সেই রোম যখন জ্বলছিল আর রোমের প্রধানমন্ত্রী নিরো বসে বেহালা বাজাচ্ছিল। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে সেই নিরোর ভূমিকা পালন করছে। কারণ ফ্রান্সের সঙ্গে আমাদের কি সম্পর্ক? ব্যবসা বাণিজ্য, বন্ধুত্ব না? কোনো সম্পর্ক নেই। যে দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, যে দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কে বন্ধুত্বের কোনো রকম যোগ সাজস নেই, সেই দেশে উনি জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করে বিদেশ সফরে গিয়েছে। আর তা দেখিয়ে অন্ধভক্তরা বলছে মোদিজি বিদেশে বিদেশে ঘুরছে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির কারণে। হ্যাঁ, উনি এমন বিদেশ সফর করছে, এমন বিদেশ সফর করে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি করছে যে ওনার পরম মিত্র মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প আমাদের তিনটে ভারতীয় পণ্যবাহী জাহাজ ধ্বংস করে দিয়েছে, যার ফলে ভারতবর্ষের চারজন ভারতীয় নাবিকের জীবন চলে গিয়েছে। কিন্তু তারপরে উনি স্পিকটি নট, কোনো প্রতিবাদ নেই। ঠিক এই জায়গায় যদি পাকিস্তান হতো, ভাবুন তো। হ্যাঁ, উনি 56 ইঞ্চি ছাতি দেখাতো। উনি পাকিস্তানের সামনে, ওনার ভক্তরা পাকিস্তানের সামনে ওনার 56 ইঞ্চি ছাতি দেখতে পায়, কিন্তু আমেরিকা চীন হলে ওনার লেবু লঙ্কা শুকিয়ে যায়। তাই
উনি কোনো বিদেশ সফর করছে না, আসলে উনি পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আসলে উনি পালিয়ে বেড়াচ্ছে। রাহুল গান্ধী ঠিকই বলেছিলেন, 29-এর আগে, পরাজয়ের আগে মোদি ভিতর থেকে শেষ হয়ে গিয়েছে। কারণ উনি জানেন দেশে থাকলে নিট কেলেঙ্কারি, যে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সিবিএসসি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার জবাবদিহি করতে হবে। উনি জানেন বর্তমানে যে অর্থনৈতিক সংকট চরম সীমায় পৌঁছে গিয়েছে, তার জবাবদিহি করতে হবে। উনি জানেন কৃষক মৃত্যু যেভাবে দিন প্রতিদিন বাড়ছে, তার জবাবদিহি করতে হবে। উনি জানেন স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, তার জবাবদিহি করতে হবে। উনি জানেন দেশে থাকলে জ্বালানির সংকট নিয়ে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আর যে কারণে উনি পালিয়ে বেড়াচ্ছে, জনগণের টাকা সাধ্য করে বিদেশ সফর করছে। আর এদিকে ওনার সাঙ্গপাঙ্গরা দল ভাঙিয়ে ওনার সেই ডুবন্ত জাহাজে তালি দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তবে মন্দের ভালো কি হয়েছে জানেন, এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা বর্তমানে ক্ষমতায় আসার পরে আমাদের অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে। যেমন ধরুন, এক সময় যার বিরুদ্ধে দীঘা ডেভেলপমেন্ট অথরিটি দুর্নীতি মামলার অভিযোগ উঠেছিল, দীঘা ডেভেলপমেন্ট অথরিটিতে দুর্নীতি হয়েছে বলে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি দেখলাম আজকের দীঘা ডেভেলপমেন্টের জন্য মিটিং করতে দীঘায় ছুটে গিয়েছে। আবার ধরুন, যে তাপস রায় একসময় সিঙ্গুর থেকে টাটা তাড়ানোর প্রধান ভূমিকা পালন করেছিল, প্রথম সারির নেতৃত্ব দিয়েছিলেন, সেই তাপস রায় বর্তমানে শিল্পমন্ত্রী হয়ে, এই ভারতীয় জনতা পার্টি সরকারের শিল্পমন্ত্রী হয়ে টাটা আনার কথা বলছে। আবার ধরুন, যে শান্তনু সেনকে এনারা স্কোয়ার ফুট মন্ত্রী বলতেন, সেই শান্তনু সেন এই বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকারের স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ পদ পেয়েছে। বা সায়নী ঘোষ, যে সায়নী ঘোষ শিবের মাথায় কন্ডম পরিয়েছে বলে ওনাদের সনাতনী ভাবাবেগে আঘাত লেগেছিল, বর্তমানে সেই সায়নী ঘোষ ওনাদের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সনাতনী সরকারের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। তবে যাক, তাদের নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার প্রশ্ন কেবল একজনের কাছে, যে ব্যক্তি এই দীঘার জগন্নাথ ধামকে কালচারাল সেন্টার বলে সনাতনীদের যেতে নিষেধ করেছিল, এই দীঘা জগন্নাথ ধামের প্রসাদ খেতে মানা করেছিল, সেই ব্যক্তি আজকের দীঘা ডেভেলপমেন্ট করতে সেই জগন্নাথ মন্দিরে ছুটে গিয়েছে। আমার কেবল প্রশ্ন একটাই, আমার কেবল জানার ইচ্ছে একটাই, উনি কি সেই কালচারাল সেন্টার অ্যান্ড জগন্নাথ ধামে প্রণাম ঠুকেছেন? বেলুর মঠের মতো ষষ্ঠাঙ্গ কি প্রণতি করেছেন? জানি না, জানা থাকলে আপনারা আমাকে জানাবেন। তবে যাক, সে কথা বর্তমানে, কারণ উনি এখন বর্তমানে বাংলার ভগবান এবং সনাতনীদের দেবতা। তবে একটু ভাবুন তো, আজকের এই যে বেশিরো খেলা চলছে, আজকের যারা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে, মমতা ব্যানার্জিকে খারাপ বলছে, তৃণমূল কংগ্রেস দলটাকে চোর বলছে বলে তারা নতুন ব্লক তৈরি করছে, নতুন সংগঠন তৈরি করছে, যদি ফলাফলটা এই বাংলায় একটু উল্টো হতো, যদি আজকের বর্তমানে এই ভারতীয় জনতা পার্টির জায়গায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতো, তাহলে অভিষেক ব্যানার্জি আগামীর ভবিষ্যৎ, এই লেখাটা কি এই এমএলএ এমপিরা ছাড়তো না তাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে? বলতো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র যোগ্য উত্তরসূরি উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেত নাকি ভোরবেলা ছুটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে পায়ের ধুলো নিতে এই অরূপ চক্রবর্তী, ঋজু দত্তরা, বা এই বর্তমান যারা এমএলএ এমপি যারা বেশিরও হয়েছে, তারা সেই জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে কি লিখতো না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ নয়নের মণি? হ্যাঁ, ফলাফলটা যদি পাল্টে যেত, লেখাগুলো উল্টে যেত, সুরগুলো পাল্টে যেত। আর সে জায়গা থেকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, তার থেকেও করুণ অবস্থা হতো এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটার এই পশ্চিমবাংলাতে। কারণ আপনারা জানেন কি জানেন না, বা আপনাদের মনে আছে কি জানি না, নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তী থেকে তথাগত রায় একাধিক ভারতীয় জনতা পার্টির নেতারা বলেছিল এই নির্বাচন আমাদের এই বাংলার শেষ নির্বাচন। এই নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলা থেকে জয়লাভ করতে না পারে, তাহলে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হতো, অস্তিত্ব নষ্ট হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখনো পর্যন্ত টিকে রয়েছে, তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত টিকে রয়েছে, কিন্তু এই নির্বাচনে যদি ফলাফলটা উল্টে যেত, যদি ভারতীয় জনতা পার্টি হাত পা তৃণমূল কংগ্রেস জিততো, এতদিনে ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা সাইনবোর্ড হয়ে যেত। আর আজকের যিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে উড়ে গিয়ে এই সাংসদদের নিয়ে মিটিং করছে, হ্যাঁ, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির চৌকাটে হামাগুড়ি দিতে দেখা যেত। হ্যাঁ, সেদিন হয়তো এই ফেসবুকার দেবাংশু ভট্টাচার্য আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের চৌকাটে শুয়ে দাদার ঠ্যাং ধরে টানতো না, কিন্তু ফলাফলটা যদি উল্টে যেত, এই পশ্চিমবাংলার চিত্রটাও কিন্তু, হ্যাঁ, আমি যেমন বলছি তেমনটাই দেখা যেত। তাই গেল বলে কিছু হয় না, কারণ পরাজিতের দোষ খোঁজাটা হচ্ছে সমাজের রীতি, সমাজের লক্ষণ, আর যা আজকের নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। যে কারণে কৃত্তিবাস নিজে বলেছিল রাম না হলেও রামায়ণ লেখা হতো, কিন্তু রাবণ না হলে, রাবণের ক্যারেক্টার না থাকলে রামায়ণ লেখা হতো না। তাই যতক্ষণ আপনি জয়ী, ততক্ষণ আপনি সমাজের দর্পণ, আর যেই আপনি পরাজিত হলেন, তখন এই সমাজ আপনার মধ্যে দোষ খুঁজবে হাজার অন্যায়ের লক্ষণ। তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন, মনে রাখবেন এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে।
মনে পড়ে 2014 পরে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের অবস্থা। যে রাজনৈতিক দলটা এই ভারতীয় সংসদীয় রাজনীতিতে 400 আসন পেয়ে এখনো পর্যন্ত সর্বকালের রেকর্ড করেছিল, যে রাজনৈতিক দলে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরুর মতো নেতৃত্বরা ছিল, সেই রাজনৈতিক দল 2014 নির্বাচনের পরে যে ধাক্কা খেয়েছিল, 2019 নির্বাচনে এসে বিরোধী রাজনৈতিক দলের তকমা হারাতে বসেছিল। এমনকি 2024 লোকসভা নির্বাচনের আগে স্লোগান উঠেছিল 2024 কংগ্রেস ফিনিশ। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে 2029 নির্বাচনে সেই দলের সামনে ক্ষমতার হাতছানি, কংগ্রেস ঘুরে দাঁড়ায়নি। তাই ইতিহাসে বিদায় বলে কোনো শব্দ হয় না, শেষ বলে কোনো বাক্য হয় না। ইতিহাস সবসময় বলে আবার দেখা হবে, ইতিহাস সবসময় বলে শেষ নয়, শুরু হবে শেষ থেকে। তাই এই পশ্চিমবাংলায় আপনারাও ধৈর্য রাখুন, আপনারাও অপেক্ষা করুন, কারণ রাজনীতিতে ধৈর্য ও সময় সব থেকে বড় শক্তিশালী। যে কারণে বিশ্বের রাজনৈতিক ইতিহাসে দেখা গিয়েছে যে শক্তি, যে ক্ষমতা ধৈর্য ও শক্তির পরিচয় দিয়েছে, সময়ের অপেক্ষা করেছে, তারা ক্ষমতায় ফিরেছে। আর ভারতবর্ষের ইতিহাস তো কখনো ফ্যাসিবাদকে মাথায় তুলতে দেয় না, কখনো ফ্যাসিবাদকে ওপরে প্রাধান্য দেয় না। ভারতবর্ষের ইতিহাস সহ গোটা বিশ্বের ইতিহাস বলেছে ফ্যাসিবাদ গণতন্ত্রের ওপরে নয়, গণতন্ত্র ফ্যাসিবাদের ওপরে। তাই এই বাংলায়ও পরিবর্তন হবে, এই বাংলায়ও আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে। অপেক্ষা রাখুন, ধৈর্য ধরুন এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজের কাজটা মন দিয়ে করুন। আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয়, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।